আর্জেন্টিনা জিতবে আর সেখানে কন্ট্রোভার্সি হবে না, এরকমটা হইতেই পারে না। মানে আমি আপনি কন্ট্রোভার্সির ভিতরে যাইতে চাই না যে এমবোলো যে রেড কার্ডটা পাইছে এটা নিয়ে এখন কন্ট্রোভার্সি। ভাই আপনি আমরা এটা থেকে দূরে থাকতে চাই, কিন্তু না, আপনাকে এটার ভিতরে আমরা রাখবো। কিভাবে রাখবো? একদল আছে আপনাকে এর ভিতর টাইনা চেঁচায় চেঁচায় নিয়ে আসবে। মানে আপনার অবস্থা এরকম যে না 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 আমি যাবো না, কিন্তু না, আপনার পা ধরে এমন ভাবে চেঁচায় আনা হবে আপনাকে টাইনা টাইনা মাটিতে, একদম এরকম ভাবে আপনি লেপে যাবেন যে পুরো শরীরে আপনার কাদা ময়লা হয়ে গেছে। কিন্তু এই কাদা ময়লা কি আপনার সৃষ্টি করা? মানে আপনি যে আর্জেন্টিনার সমর্থক, আপনার তো এটা সৃষ্টি করা না। আপনাকে একদল টাইনা নামাইছে, তো কারা টাইনা নামাইছে আপনাকে এই ময়লার ভিতরে? যে এমবলো যে রেড কার্ড, ওটা কি কন্ট্রোভার্সি, রিগ এই সেই কিভাবে হয়? তাকে ইউলো কার্ড তো পাইছেই, তাকে একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে যাওয়া, মানে ছেড়ে দেওয়া যাইতো কিনা, মানে এই টাইপের কথাবার্তা আর কি এখন চলতেছে। কিন্তু ওই যে ওই কথাতে আসি, যে একদল আছে যারা আপনাকে এই কাদা মাটির ভিতরে মানে টাইনা নিচে নামাইতেছে। তো তারা কারা? তাদেরকে কি আপনি চিনেন? মানে তাদের টিম তো নাই নাই, মানে তারা, তাদের ভাবটা এই ধরনের যে তাদের টিম ফাইনালে গিয়ে বসে আছে, এবং আমরা আর্জেন্টিনারা আস্তে আস্তে ফাইনালে যাব, এবং যাওয়ার পরে তাদের সাথে ফাইনাল খেলবো। যেই কারণে তারা আমাদেরকে এরকমভাবে কন্ট্রোভার্সিতে নিয়ে আসতেছে, বা এরকমভাবে উইয়ার্ড জিনিসপত্রের প্রমোট করতেছে, যেটা কিনা মানে যার কোনো ভিত্তি নাই, ভ্যালু নাই। মানে তাদের কন্ট্রোভার্সির লেভেল হচ্ছে এই লেভেলে, আর তাদের টিম আর টিমের পারফরমেন্স হচ্ছে এই লেভেলে। মানে তাদের টিমের খবর নাই, তাদের শাখা টিমের খবর নাই, মানে তারা যে তৃতীয় টিম সাপোর্ট করে ওই সমস্ত টিমও এই বিশ্বকাপে নাই। কিন্তু তাদের কনফিডেন্স যে ট্রোল করা নিয়ে, যে একটা ফালতু বিষয় নিয়ে, এটা 100% মানে বাংলাদেশের যে প্রেক্ষিতে আমি বলতেছি, সেটা ওয়ার্ল্ড ওয়াইড আপনি বলতে পারেন। এবং তারা, তাদের উচিত ছিল যে তারা তাদের টিম নিয়ে কথা বলবে, যে তাদের টিম কিভাবে হারছে, কোথায় তাদের ল্যাগিং ছিল, কোচের প্রবলেম কিনা, মানে যত যা কন্ট্রোভার্সি বা যত যা প্রবলেম আছে সেগুলো নিয়ে তারা কথা বলবে। কিন্তু না, তারা পরে আছে আর্জেন্টিনার এমবোলোর সে রেড কার্ড নিয়ে, যে প্যারাদেশে ইউলো কার্ড দেওয়া হয়েছে। কিন্তু ভাই, চক্ষু কানা দুর্বল চিত্তের মানুষ, তুই তুই কি দেখোস না যে ওখানে ও একটা ড্রাইভ দিছে? ড্রাইভ দেওয়ার পরে প্যারাদেশকে তারা ইউলো কার্ড দিয়ে দিছে রেফারি। কিন্তু যখন বিআর চেক করা হয়েছে, দেখছে যে ওর কোনো বাতাসে ওইখানে, মানে এটাও রিগড, মানে রিগড আসলে ওখানে মেসি করছে। যে ওখানে যে গ্রাভিটি, ও যে বলটা নিয়ে যাইতেছিল, যে প্যারাদেশ যে ট্যাকেলটা মারছে, বা ট্যাকেল তো মারে নাই, ওর ওর থেকে ডাবলিং করতেছিল, মানে ওরে প্রেস করতেছিল বল নেওয়ার জন্য। তো ওইখানে মেসি রিগড করছে, যে গ্রাভিটি ওখানে এমনভাবে কাজ করছে, ওখানে প্রেশারটা প্যারাদেশ ওখানে গেছে কেন, যাওয়ার কারণে প্যারাদেশ থেকে শরীর থেকে ওই গ্রাভিটিটা ওরে ধরছে, এই জন্য টাইনা ওরে নিচে ফালাইয়া দিছে। মানে এখানেও মেসি রিক্ট করছে, যেখানে গ্রাভিটি কম বেশি ছিল। এটা একটা পরীক্ষা করা উচিত। মানে সায়েন্স থেকে যেভাবে পরীক্ষা করা হয়, আসলে আমার তো মনে হয় যে ওখানে একটা পরীক্ষা করলে কিছু না কিছু রিক্ট ওইটাতেই বেরোবে। আমার মনে হয় সাইন্টিফিক কিছু বের করলে, এই যে ব্রাজিল, মানে ব্রাজিল পর্তুজিল যারা আছে, তারা এর থেকে আরো বেশি ভালো আউটকাম বের করতে পারবে। এই যে এই সমস্ত যে এমবোলোর যে রেড কার্ড বা কিছু ড্রাইভ দেওয়া পইরা, একে তো তুই হচ্ছে এবার ফার্স্ট ইউরো কার্ড তুই নেওয়া, তারপর তুই ফ্লেয়ার, তো নর্মাল সেন্স নাই। তুই তুই তোর পুরো ন্যাশনসকে তুই ডাবাইছস এখানে। সে এমবোলোর কথা বলতেছি, ও ওর পুরো ন্যাশনকে এভাবে নামাইছে। ও জানে ও একটা প্রফেশনাল ফুটবলার, ও রাউন্ড অফ 8 খেলতেছে বিশ্বকাপে। ভাই এটা চারটিখানি কথা না। তুমি সুইজারল্যান্ডের হয়ে খেলতেছো, তুমি রাউন্ড অফ 8, তুমি আর্জেন্টিনার বিপক্ষে খেলতেছো, তোমার একটা ইউরো কার্ড নেওয়া, তুমি স্ট্রাইকার, তুমি গোল করবা, তোমার টিম কামব্যাক করছে। আর্জেন্টিনার এগেনস্টে তোমার টিম 1-0 পিছানো ছিল, সেখান থেকে কামব্যাক করে আসছে, আর তুমি সেখানে ড্রাইভ দিয়ে পড়তেছো। তুমি কি জানো না এটা ধরা পড়লে বা কিছু হইলে তুমি এখানে রেড কার্ড মাস্ট পাবা? একটা তো ইউলো কার্ড দিয়ে দিছে রেফারি, তারপরে বিআরে চেক করছে। এখন এই ইউলো কার্ড উঠানোর পরে তো একটা, এই যে ইউলো কার্ডের যেই পরিপ্রেক্ষিতে যেটা আবার দেওয়া লাগবে, বা এটাই নিয়ম হয়ে যায় আর কি আলটিমেটলি। তো ওই ইউলো কার্ডটাই আর কি, যেটা প্যারাদেশ রয়েছে, ওটা রিভার্স করে আর কি এমবোলোরে দিয়ে দিছে। অ্যাজ সিম্পল একটা বিষয়। কিন্তু এই গেম নিয়ে আমি একদমই সন্তুষ্ট না। আর্জেন্টিনার এই পারফরমেন্সে আমি খুবই হতাশ। মানে আর্জেন্টিনা এভাবেই জিতে, আপনি এখান থেকে পজিটিভ কি বের করবেন? আমি একটা জিনিস পজিটিভ দেখি না, কথা বলবো, আমি নেগেটিভ দেখি। এই কারণে, আপনি প্রতি ওয়ার্ল্ড কাপে কিছু না কিছু ইনোভেট করেন। আপনি স্কালোনি লাস্টবার যেরকম এনজো ফার্নান্দেজ, ম্যাকালিস্টারদেরকে আবিষ্কার করছেন, আমি ঠিক আছে মানলাম, আপনাকে প্রতি বছর আপনাকে কিছু আবিষ্কার করেই জিততে হবে, নতুন কোনো প্লেয়ার এনেই যে আপনাকে জিততে হবে এরকম কিছু না। ভাই এরকম কাজ করে না। আপনি দেখেন গতবার যে কুন্ডে যেভাবে খেলতেছিল, মানে ফ্রান্সের কুন্ডে, এবং যেভাবে সে ফাইনালে ব্লান্ডার করছে, এবং বার্সেলোনার হয়ে তার সিজনটা আপ টু দ্য মার্ক যায় নাই, কিন্তু তার উপরে বিশ্বাস রাখছে, এবং ফ্রান্সের হয়ে কুন্ডে রাইট ব্যাকে ডেলিভার করতেছে। কিন্তু আমার মুলিনা, মোল্ডিয়েল, এরা আপনাকে ডেলিভার করতেছে না। এরা আমাকে আমাকে মানে আমার এই আর্জেন্টিনাকে তারা ডেলিভার করতেছে না তাদের পারফরমেন্স দিয়ে। কিন্তু আমি সেখানে একটা উইং ব্যাক দিতে পারি কিনা, আপনি ঠিক আছে উইং ব্যাক কি জন্য বলতেছি, আপনি সিমিউনের কথা চিন্তা করেন, ওরে যদি দেই ভাই, ও অ্যাটলিস্ট
অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে স্টার্ট করতেছে, মানে আপনি চিন্তা করেন যে যে অ্যাটলেটিকো মাদ্রিদ তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ফাইনালের মতো জায়গায় চলে যায় এবং সিমিওনি সেখানে পারফর্ম করে। এবং আমি একটা জিনিস দেখি, যারা যদি ক্লাব লেভেলে একটু ফলো করেন, যে সিমিওনি যেভাবে ডিফেন্সিভলি ওয়ার্কআউট দেয় বা যেভাবে সে ডিফেন্ড করে বা একটা যেভাবে সে প্রেস করে, আমার তো মনে হয় ডিপলের জায়গায় ও খেলতে পারে। এবং ডিপল ঠিক আছে, ডিপল ভালো খেলতেছে, লাস্ট ম্যাচ ভালো খেলে নাই, এই ম্যাচও মোটামুটি ভালো খেলছে, কিন্তু আমরা সেখানে পরিবর্তনটা আনতে পারি কিনা। আপনাকে পুরো 90 মিনিট ঠিক আছে এক্সপিরিয়েন্সের দিকে যাইতেছে মিডফিল্ডারদের প্লেয়ারদের, কিন্তু সিমিওনে সেখানে অ্যাজ এ মেকশিফট রাইট ব্যাক সে খেলতে পারে, তো আমরা সেটা করে দেখতে পারি। আপনি ঠিক আছে, আপনি একটু আগানো আছেন, লাস্ট 10-15 মিনিট আপনি ট্রাই করে দেখেন কোনো একটা ম্যাচ। এরা এরকম না যে ওই কারণে আপনি 2-4টা গোল খেয়ে যাবেন যে কারণে আপনি ম্যাচ হাইরে যাইতেছেন, আপনি শুরু থেকে এটা করতে পারতেন। কিন্তু এই স্টেজে এসব আর্জেন্টিনা যেহেতু এক্সট্রা টাইমে গেছে, তার কারণে আপনাকে এতটুকু বলতেছি, আপনি শিফট করতে পারেন, তাহলে আপনার ডিফেন্সিভলি তো সলিড হবেই এবং আপনার অ্যাটাকিং সলিড হবে। যেহেতু আমার মুলিনা মুলটিয়েলরা এরা যেহেতু পারতেছে না ডিফেন্সিভলি বা যেভাবে আউটপুট দিতে অফেন্সিভলি, সেখানে আমার মনে হয় সিমিওনি আসলে সে ডিফেন্সিভলি অ্যাটলিস্ট এত খারাপ করবে না যেটা মুলিনা মুলটিয়েলরা করতেছে। তাহলে কি আমার যে নাই মামার চাইতে কানা মামা ভালো, ঠিক আছে আমি একটু ট্রাই করে দেখি, ও তো এর চাইতে আর খারাপ করবে না। আমার তো আমি সেটা পার্সোনালি ফিল করি যে এর চাইতে সিমিওনে খারাপ করবে না। কিন্তু এখন আসেন আর্জেন্টিনা নিয়ে কথা বলতে, যে আর্জেন্টিনা নকআউটে 3টা ম্যাচ খেলছে, কেপ ভার্দের সাথে খেলছে, ইজিপ্টের সাথে খেলছে এবং আজকে সুইজারল্যান্ডের সাথে খেলছে। আপনি বলেন এই 3 ম্যাচে আর্জেন্টিনা কি আপডেট করছে? আর্জেন্টিনা কোনো কিছু পরিবর্তনই করে নাই, যেটা আর্জেন্টিনার পরিবর্তন করা দরকার ছিল, সেটা খেলার ভিতর হোক খেলার বাইরে হোক। আপনি দেখেন যে আর্জেন্টিনা আজকে হুলিয়ান আলভারেজ যেভাবে গোল করছেন, আমি প্রতিটা ভিডিওতে অলমোস্ট বলে গেছি যে বাবা তোমার এগেনস্টে টিম লো ব্লো করতেছে, তুমি শট নাও, তুমি শট নাও, তুমি শট নাও, তুমি যখন বাইরে থেকে শট নিবা তোমার ডিফ্লেক্ট হয়ে তুমি আবার সেই বলটা পাবা। এবং আমাদের থার্ড গোলটাও ওরকম হয়েছে, আমরা রিবাউন্ডে বলটা পাইছি এবং সেখান থেকে গোল করছেন কে? লাউতারো মার্টিনেজ। কিন্তু আমাদের আলভারেজ যেখান থেকে গোল করছেন, আমাদের বডি বক্সের বাইরে থেকে শুট নেওয়ার জন্য এনাফ প্লেয়ার আছে। আলভারেজের কথা বলতে পারেন, আপনি এনজো ফার্নান্দেজের কথা বলতে পারেন, মেসি তো পারেই, ম্যাকেলিস্টারও আমরা দেখতে পারি যে ডি বক্সের বাইরে থেকে শট নিতে পারেন। যেহেতু আপনার টিমে 3 থেকে 4 জন আউট অফ দ্য বক্স শট নেওয়ার এবং ওই ক্যাপাবল, তারা বাইরে থেকে গোল করতে পারেন এবং ওইখান থেকে অন টার্গেট গেলে গোলকিপার যখন সেভ করবেন, রিবাউন্ডে আমরা সেটা পাওয়ার সুযোগ আছে। আপনার বক্সে আলভারেজরা হোল্ড করে, আপনার বক্সে লাউতারো মার্টিনেজের প্লেয়াররা হোল্ড করে, তাহলে কেন না? অ্যান্ড আর্জেন্টিনার আরেকটা জিনিস আমি খুব ভালো ফলো করছি, সেটা হচ্ছে এত বেশি লো ব্লক, মানে এত বেশি ছেড়ে দিয়ে অপোনেন্টকে এত বেশি স্পেস দিয়ে খেলার যে বিষয়টা, আমি এটা মানতেই পারি না। আমার টিমে এনজো ফার্নান্দেজ যে কিনা সেলসির হয়ে খেলে এবং টপনোস খেলে, অ্যালেক্সিস ম্যাকেলিস্টার, আমার টিমে ফেরাদেস, আমার টিমে যে রদ্রিগো ডিপল, এই 4 জন মিডফিল্ড নিয়ে আমার কেন মিডফিল্ড কন্ট্রোল হয় না? আমি কেন গেমটাকে ওইভাবে রান করতে পারি না যে আমি গেমটা ডোমিনেট করতেছি? আসলে কি আপনি এই 3 ম্যাচের ভিতরে এক ম্যাচও বলতে পারবেন যে আর্জেন্টিনা ডোমিনেট করছে কোনো একটা টিম? হ্যাঁ, ডোমিনেট করছে তখন যখন তারা এক্সট্রা টাইমে গেছে। এবং আর্জেন্টিনার একমাত্র পজিটিভ দিক ওইটাই যে মেন্টালিটি মনস্টার, এবং তারা সেটা এক্সট্রা টাইমে গিয়ে সেটা তারা প্রুভ করতে পারেন। এবং আমরা সেটা দেখছি প্রতিটা ম্যাচেই, 3 ম্যাচে দেখতে পেয়েছি, কেপ ভার্দে বলেন, ইজিপ্ট বলেন এবং আজকের ম্যাচ বলেন সুইজারল্যান্ডের সাথে, আমরা এক্সট্রা টাইমে গেলে আমাদের মনে হয় যে ও মাই গড আমাদের তো এখন জিতা লাগবে, মানে তার আগে আমাদের জিতার কোনো কিছুই নেই। পজিটিভ দিক বলতে এই একটাই যে আমাদের প্লেয়াররা এক্সট্রা টাইমে গেলে তাদের ভিতরে মনে হয় যে কেমন একটা ভ্যাকসিন পুশ করা হয়েছে, এখন তারা আরও বেশি টনিক পাইছে, তারা আরও বেশি শক্তি পাইছে খেলার জন্য। ভাই 90 মিনিটে গেম শেষ করা যায়, তুমি যখন এক্সট্রা টাইমে যাবা তোমার আরও 30 মিনিট খেলা লাগবে এবং সেটা ফিজিক্যালি অনেক বেশি ইফেক্ট পড়ে। এবং আর্জেন্টিনাই একমাত্র টিম যারা কিনা নকআউট স্টেজে 3টা ম্যাচ অতিরিক্ত টাইমে গেছে এবং সেখানে গিয়ে তারা ভালো খেলছে এবং পুরো 90 মিনিটে তারা ওই ভালো খেলতে পারে নাই। কিন্তু আমরা যখন আর্জেন্টিনার ডিফেন্সে দেখি যে কতটা ভালনারেবল, আপনি দেখতে পারবেন যে আর্জেন্টিনা যে গোলটা কনসিড করতেছে, ওখানে যারা যে সিকোয়েন্সটা তৈরি করতেছে, প্রথমে বলটা দিল এবং ডিবক্সের ভিতরে রানমেকটা করলো, যেভাবেই পুরো সিকোয়েন্সটা সৃষ্টি হয়েছে আমরা চোখে দেখতেছি, যে আমরা ফিল করতেছি এই মনে হয় গোল হইতেছে, তারা তাদের সিকোয়েন্স যেভাবে সৃষ্টি করতেছে এবং রানমেকগুলো করতেছে, জাস্ট 1-1 করে গোল দিয়ে দিছে। এবং এই যে সিকোয়েন্সটা হয়েছে, এটা বড় টিমরা তো আরও বেশি এক্সপ্লোর করার ট্রাই করবে, তাই না? এরকম গোল কনসিড করার একটাই কারণ আমি দেখি, সেটা তো এত বেশি লো ডিফেন্ডিং করা, মানে আমার ডিফেন্সের লাইন এত বেশি লো থাকে, মানে লো থাকতে বলতে এত বেশি নিচে থাকে, গোলকিপারের কাছাকাছি থাকে, যে সেখান থেকে অনেক বেশি স্পেস পেয়ে যায় অপোনেন্ট। এবং বড় বড় টিমগুলোই এই স্পেসগুলো এবং এত বেশি খালি জায়গাগুলো এক্সপ্লোর করবে আর্জেন্টিনার বিপক্ষে, এবং আমাদের মিডফিল্ডাররা কন্ট্রোল নিতেই পারতেছে না। 3টা ম্যাচ ধরে একই কথা বলতেছি, এবং স্কেলোনি সেদিক থেকে কোনো পরিবর্তন যাইতেছে
চাইতেছেন না। আই ডোন্ট নো কেন স্কোয়ানি কি পরিবর্তন করতে চাইতেছেন। আমার আফসোসের জায়গা একটাই যে নিকো পাজের মতো প্লেয়ার যে কিনা সেরিয়ার সেরা খেলোয়াড় হয়ে আসতেছেন, তাকে আমরা ঠিকমতো মানে ২টা ম্যাচ স্টার্ট করাইনি, একটা ম্যাচ স্টার্ট করাইতে পারি না ঠিকমতো, শুধুমাত্র জর্ডানের ম্যাচ ছাড়া। তাহলে আমাকে বলেন যে একটা যে ইয়াং প্লেয়াররা আসবেন, তারা টিমের ভিতরে নতুন কিছু সৃষ্টি করবেন। একটা যখন নতুন প্লেয়াররা আসেন, তারা তাদের যে মোটিভেট যদি ভিতর থেকে আসে যে আমি ফর দ্য ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপ খেলতেছি, আমি টিমকে 110% দেওয়া, এনজো ফার্নান্দেজ, ম্যাকালিস্টার সবার নাম নেন আপনি, তারা তাদের 100% দিয়ে দিছে এবং তার থেকে একটু বেশি দেওয়ার কেউ যদি ট্রাই করে, সেটা নতুনরা এই টিমে তাদের জায়গা করার জন্য। এবং আর্জেন্টিনা সেখানেই বারবার ল্যাগিংস করতেছে, আমাদের নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিচ্ছে না।